এই পুরো গল্পের কেন্দ্রে একটি ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন, মাত্র 3 বর্গ কিলোমিটার, কিন্তু কৌশলগত গুরুত্ব বিশাল। 5 আগস্ট 2024, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নাটকীয় দিন। 15 বছর ক্ষমতায় থাকা একজন প্রধানমন্ত্রী মাত্র কয়েক ঘন্টার নোটিশে সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়ে পালালেন। শেখ হাসিনা পদত্যাগ করলেন, ভারতে আশ্রয় নিলেন, এবং পরের দিন থেকে একটাই প্রশ্ন, এই পতনের পেছনে কি আমেরিকার হাত ছিল? আজ আমরা শুধু অভিযোগ নয়, দেখব তথ্য, দেখব সংখ্যা, দেখব নথি। আপনি দেখছেন দ্য টাইম রাকল। হাসিনা নিজে কি বলেছেন? শুরু করা যাক মূল অভিযোগকারীর কথা দিয়ে। শেখ হাসিনা বলেছেন আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করেছিল, কারণ তিনি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিতে অস্বীকার করেছিলেন। তার কথায়, আমি ক্ষমতার থাকতে পারতাম যদি বাংলাদেশের সার্বভৌম বিকিয়ে দিতাম এবং আমেরিকাকে বঙ্গোপসাগরে আধিপত্য দিতাম। 2024 সালের মে মাসে হাসিনা সরাসরি দাবি করেছিলেন একটি বিদেশি শক্তি তাকে জানুয়ারির নির্বাচনে ঝামেলামুক্ত পুনর্নির্বাচনের প্রস্তাব দিয়েছিল, বিনিময়ে একটি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি চাওয়া হয়েছিল। তিনি দেশটির নাম না বললেও অনেকেই মনে করেছেন এটা আমেরিকার কথাই বলা হচ্ছিল। কিন্তু এখানেই গল্পে মোড় আসে। হাসিনার পতনের 15 মাস পরে 2025 সালের এনডিটিভি এবং সিএনএন নিউজ 18-তে সাক্ষাৎকারে তিনি নাটকীয়ভাবে অবস্থান পরিবর্তন করেছেন। এখন তিনি বলছেন আমেরিকার সংশ্লিষ্টতার কোনো নিশ্চিত প্রমাণ নেই। যে নেত্রী একসময় আমেরিকাকে সরাসরি দায়ী করেছিলেন, তিনি এখন সেই অভিযোগ থেকে পিছিয়ে যাচ্ছেন। এই ইউটার্ন কেন? বিশ্লেষকরা বলছেন হাসিনার বক্তব্য সবসময় রাজনৈতিক প্রয়োজনে পরিবর্তিত হয়েছে। ক্ষমতায় থাকার সময় আমেরিকা বিরোধী বক্তব্য ছিল শক্তির প্রদর্শন, আর এখন বৈশ্বিক মঞ্চে ফেরার চেষ্টায় দুটো আত্মানি পরিত্যাগ। সেন্ট মার্টিন দ্বীপ আসলে কতটা গুরুত্বপূর্ণ? এই পুরো গল্পের কেন্দ্রে একটি ছোট্ট দ্বীপ সেন্ট মার্টিন, মাত্র 3 বর্গ কিলোমিটার, কিন্তু কৌশলগত গুরুত্ব বিশাল। দ্বীপটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত। এটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটের কাছাকাছি এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে বঙ্গোপসাগর সাম্প্রতিক বছরগুলোতে কৌশলগত গুরুত্ব পেয়েছে। এই দ্বীপে সামরিক উপস্থিতি আমেরিকাকে চীনের নৌ কার্যক্রম পর্যবেক্ষণ, শিপিং লেন নিরাপদ রাখা এবং ইন্দো প্যাসিফিকে কৌশলগত অবস্থান শক্তিশালী করতে সহায়তা করবে। সে মালাক্কা প্রণালীর আশেপাশে কৌশলগত নজরদারি পারবে। যে দেশই এই দ্বীপে সামরিক ঘাঁটি স্থাপন করবে, সে মালাক্কা প্রণালীর আশেপাশের কৌশলগত নজরদারি পাবে। চীন এই সামুদ্রিক রুট পরিবহনের জন্য ব্যাপকভাবে ব্যবহার করে। এটা চীনের কক্সবাজার বন্দরে বিনিয়োগের উপরেও নজর রাখার সুযোগ দেবে। আর আমেরিকা কি বলছে? মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলান হাসিনার অভিযোগের অস্বীকার করে বলেছেন, আমরা কখনো সেন্ট মার্টিন দ্বীপ দখলের বিষয়ে কোনো আলোচনায় অংশ নিইনি। তিনি বলেছেন, আমরা বাংলাদেশের সাথে অংশীদারিত্বকে মূল্য দিই এবং গণতন্ত্রকে সমর্থন করে সম্পর্ক মজবুত করতে চাই। অস্বীকার আছে, কিন্তু দ্বীপের কৌশলগত মূল্য অস্বীকার করার উপায় নেই। আমেরিকা হাসিনার সম্পর্কে ফাটল কখন শুরু হয়? এই দ্বন্দ্ব হঠাৎ তৈরি হয়নি। আমেরিকা বাংলাদেশ সম্পর্কে উত্তেজনা শুরু হয় 2021 সালে। 2023 সালের মে মাসে আমেরিকা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন ভিসা নীতি চালু করে। পরে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করেন স্বচ্ছ নির্বাচনের উপরে জোর দিতে এবং সব রাজনৈতিক দলের মধ্যে সংলাপের আহ্বান জানান। হাসিনা মার্কিন রাষ্ট্রদূতের এই সংলাপের আহ্বানকে এমন একটি পরিস্থিতির সাথে তুলনা করেছিলেন যেখানে বাইডেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সাথে আলোচনায় বসবেন। কিন্তু সবচেয়ে বিস্ফোরক তথ্য আছে মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিন্টন সংযোগ। 2017 সালের 1 জুন মার্কিন সিনেটের বিচার কমিটির চেয়ারম্যান চার্লস ডাসলি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে একটি বিস্ফোরক চিঠি লেখেন। সেই চিঠিতে উল্লেখ করা হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বাংলাদেশ সরকারকে চাপ দিয়েছিলেন মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত বন্ধ করতে, কারণ ইউনুস ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের উল্লেখযোগ্য দাতা। চিঠিতে আরও বলা হয়, হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে আইআরএস অডিটের হুমকি দেওয়া হয়েছিল যদি তিনি তার মাকে তদন্ত বন্ধ করতে প্রভাবিত না করেন। এই চিঠিটা মার্কিন সিনেটের নথি, কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়।
ছাত্র আন্দোলনের আসল চালিকা শক্তি কি ছিল? কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা বলতে হবে, ছাত্র আন্দোলন কি বিদেশি পরিকল্পনার ফল? তথ্য অন্য কথা বলছে। 2024 সালের আন্দোলন শুরু হয়েছিল সুপ্রিম কোর্টের একটি রায়ের পর, যেখানে মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য 30% কোটা পুনর্বহাল করা হয়। আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়েছিল সরকারের সহিংসতা দমন পীড়নের কারণে। অর্থনৈতিক সংকট, ব্যাপক দুর্নীতির রিপোর্ট এবং গণতান্ত্রিক পথে পরিবর্তন আনার সুযোগ না থাকায় 15 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। হঠাৎ রড, লাঠি এবং কিছু ক্ষেত্রে পিস্তল হাতে ব্যক্তিরা তাদের উপরে আক্রমণ করে, যারা বাংলাদেশ ছাত্রলীগের সদস্য বলে মনে করা হয়। জাতিসংঘের মানবাধিকার দপ্তর OHCHR জানিয়েছে শত শত মানুষ নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্তত 32 জন শিশুসহ নিরাপত্তা বাহিনীর পরিস্থিতি মোকাবেলায় অপ্রয়োজনীয় অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগ করছে বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে। প্রতি বছর 4 লাখেরও বেশি স্নাতক মাত্র 3,000 সরকারি চাকরির জন্য প্রতিযোগিতা করছেন। এই বাস্তবতায় কোটা ব্যবস্থা তরুণদের কাছে মেধার বদলে রাজনৈতিক পরিচয়কে পুরস্কৃত করার হাতিয়ার হিসেবে দেখা দিয়েছে। মানে আন্দোলনের আগুন জ্বালানোর কাঠ ছিল দেশের ভেতরেই, বাইরের হাত কতটুকু ছিল? তাহলে বাইরের ভূমিকা কি একেবারেই ছিল না? ওয়াশিংটন হাসিনাকে দেখেছিল একজন স্বৈরাচার হিসেবে, যিনি বাংলাদেশে গণতন্ত্রকে শ্বাসরোধ করছেন। হাসিনা বারবার আমেরিকার নিপীড়নমূলক নীতি শিথিল করা এবং বিরোধী দল বিএনপিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান উপেক্ষা করেছিলেন। এটা ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রশাসনকে ক্ষুব্ধ করেছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা 2023 সালে 15 ডিসেম্বর একটি প্রেস ব্রিফিংয়ে পূর্বাভাস দিয়েছিলেন, যদি হাসিনা 2024 সালের নির্বাচনে ক্ষমতায় আসেন, তাহলে আমেরিকা তার সরকার উৎখাতে সব শক্তি ব্যবহার করবে। এবং সবচেয়ে বিস্ফোরক তথ্য, 2024 সালের ডিসেম্বরে নিউ ইয়র্কে আওয়ামী লীগের একজন কর্মী মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের চিফ অফ স্টাফের কাছ থেকে জানতে পারেন 6 মাসের মধ্যে বাংলাদেশে বড় কিছু ঘটবে। কথাটা বলা হয়েছিল 2023 সালের ডিসেম্বরে। 6 মাসের পরেই 2024 সালের অগস্টে হাসিনার পতন। মোহাম্মদ ইউনূস এবং আমেরিকার সংযোগ। হাসিনার পতনের পর যিনি ক্ষমতায় এলেন, তার আমেরিকার সাথে সম্পর্ক দেখুন। মোহাম্মদ ইউনূস সাবেক মার্কিন ফুলব্রাইট স্কলার, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ দাতা। হাসিনার সাথে তার দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল, বিশেষত গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে ইউনূসকে অপসারণের। বিডেন প্রশাসন ঢাকাকে চাপ দিয়েছিল ইউনূসের বিরুদ্ধে কর জালিয়াতি ও মানি লন্ডারিং মামলা বন্ধ করতে। সাবেক বাংলাদেশি মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দাবি করেছেন, ক্লিন্টন পরিবার এবং ইউনূস সরকারের মধ্যে দীর্ঘদিনের সংযোগ আছে। তিনি বলেছেন, সরোজ সংযুক্ত এনজিওগুলো হাসিনার পতনে অর্থায়ন করেছে। তবে এই দাবিগুলো প্রমাণিত নয়, এগুলো রাজনৈতিক অভিযোগ। তার এই সত্যিকারের হিসেব কি? এতক্ষণে তথ্য বিশ্লেষণ করে 3টি স্তর স্পষ্ট হয়। স্তর 1, যা নিশ্চিতভাবে সত্য, বাংলাদেশে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। বিরোধী নেতাদের মিথ্যা মামলায় কারাবন্দী করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে মত প্রকাশের স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। হাসিনার বিরুদ্ধে জনরোষ ছিল বাস্তব। স্তর 2, যা সম্ভাব্য কিন্তু প্রমাণিত নয়, আমেরিকার চাপ দিয়েছিল, ভিসা নীতি, নির্বাচনী চাপ এবং ইউনূস সংযোগ, এগুলো আমেরিকার স্বার্থের ইঙ্গিত দেয়, কিন্তু সরাসরি আন্দোলন পরিচালনা করার প্রমাণ নেই। স্তর 3, যা মিথ্যা বা অতিরঞ্জিত। হাসিনার 2025 সালের বইয়ে দাবি, এটা আমেরিকার পরিকল্পনায় পাকিস্তান পরিচালিত সন্ত্রাসী হামলা ছিল, পুলিশ প্রতিবাদকারীদের হত্যা করেনি। এই দাবিগুলো ব্যাপক ভিজুয়াল প্রমাণ, প্রত্যক্ষদর্শীরা বিবরণ এবং ফরেনসিক তথ্য দিয়ে খণ্ডিত হয়েছে। তাহলে শেষ কথা, শেখ হাসিনার পতন কি শুধু আমেরিকার কারণে? না, হাসিনার পতনের সবচেয়ে বড় কারণ ছিল হাসিনার নিজে। 15 বছরের কর্তৃত্ববাদ, নির্বাচনী কারচুপি, ছাত্রলীগের সহিংসতা এবং বিক্ষোভকারীদের উপরে গুলি। কিন্তু একই সাথে এটাও সত্য, আমেরিকার কৌশলগত স্বার্থ ছিল। সেন্ট মার্টিন দ্বীপে সামরিক উপস্থিতি আমেরিকাকে চীনের নৌ কার্যক্রম পর্যবেক্ষণ এবং ইন্দো প্যাসিফিকে কৌশলগত অবস্থান শক্তিশালী করতে সহায়তা করত। এবং মোহাম্মদ ইউনূসের সাথে আমেরিকার পুরনো সম্পর্ক ছিল। ইতিহাস বলে, মার্কিন যুক্তরাষ্ট্র কখনো সরাসরি সরকার ফেলে না, তারা পরিস্থিতি তৈরি করে, চাপ দেয় এবং সুবিধা নেয়।
বাংলাদেশে ঠিক কতটুকু হয়েছে সেই উত্তর হয়তো কোনো দিনও পুরোপুরি জানা যাবে না, কিন্তু প্রশ্ন করা বন্ধ করা যাবে না। দ্য টাইম ওরাকল আপনাকে সতর্ক রাখবে। পরের ভিডিওতে আবার দেখব ইউনূস সরকারের আসল এজেন্ডা কী এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে বলুন আপনি কি মনে করেন আমেরিকার হাত ছিল।